এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আপনাদের দরবারে এসে হাজির হই। আসলে দুর্গাপুর শিল্পাঞ্চল বা আরও কিছু বৃহত্তর যে অঞ্চলটা আমাদের শিল্পাঞ্চল, এইখানে বিভিন্ন সামাজিক সংস্থা তারা নানা ধরনের কাজকর্ম করেন, মানুষেরকে পরিষেবা দেন। কেউ হয়তো সাফাই কর্মচারীদের নিয়ে কাজ করছেন, কেউ হয়তো কোনো নির্দিষ্ট অসুখ হেমোফিলিয়া বা থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছেন, কেউ হয়তো নারী ক্ষমতা নিয়ে কাজ করছেন, বা কোনো সংস্থা হয়তো আদিবাসী উন্নয়নের নিয়ে কাজ করছেন, কেউ খেলাধুলা নিয়ে কাজ করছেন, কেউ গান বাজনা নিয়ে কাজ করছেন। শুধু সামাজিক সংস্থাগুলো এই যে যারা কাজ করছে, এর মধ্যে অনেক সময় ব্যক্তি মানুষও আছেন যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। আমরা প্রতি বুধবার বিকেল 4টে এই বিশেষ বৈকালিক সোশ্যাল এক্সপ্রেস অনুষ্ঠানে আমরা এই যে সামাজিক সংস্থা বা ব্যক্তি মানুষ যেটা বলছিলাম, তারা যে কাজগুলো করছেন তাদেরকে আমরা একটু সম্মাননা এবং স্বীকৃতি জানাতে চাই, আমাদের দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে চাই কী ধরনের কাজ তারা করছেন। একই সঙ্গে আমরা খবর পাই, দর্শকরা ফোন করে জানান যে তাদের হাতে এখন হয়তো কিছুটা অবসর আছে, কিছুটা সময় আছে, কিছুটা পরিশ্রম করার ক্ষমতা আছে, কিছু হয়তো আর্থিক সামর্থ্যও আছে, সেই জন্য তারা কিছু সামাজিক কাজ করতে চান। কিন্তু তাদের মনের মতো সামাজিক কাজ কোথায় হয়, কে করে, কিভাবে করে, এগুলো তাদের জানা থাকে না। সুতরাং আমরা যখন বিভিন্ন সামাজিক সংস্থাগুলোকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, তখন আমরা এটাও ভেবে নিই যে আমাদের দর্শকদের অনেকে যারা উৎসাহী তারাও তাদের সঙ্গে যোগাযোগ করে দেবে, সেই সমস্ত খবরাখবর আমরা দিই। অন্যদিকে আমরা এই অনুষ্ঠানে যেটা বলছিলাম, প্রতি বুধবার বিকেল 4টের সময় আমরা দুর্গাপুরের বিভিন্ন বিনোদন জগতের কথা যদি বলি, কেউ হয়তো খেলাধুলাতে আছেন, কেউ নাটকে আছেন, কেউ আবৃত্তিতে আছেন, কেউ গান বাজনায় আছেন, সেই সব মানুষজন বা সংস্থাগুলোকেও আপনাদের সঙ্গে আলাপ পরিচয় করে দিন, কারণ তারা একটা অবদান রাখছেন আমাদের এই দুর্গাপুর শিল্পাঞ্চলের ভবিষ্যতের যে প্রজন্ম আমাদের, সেই তাদের কাছে কি পৌঁছে দিচ্ছেন তারা, সেগুলো আপনাদের কাছে জানাই। আজকে আমরা আলোচনা করব আমাদের শিল্পাঞ্চলে যন্ত্রসঙ্গীতের প্রচার প্রসার নিয়ে। আমাদের আজকের অতিথি আছেন বিশিষ্ট তবলাবাদক বিথিন রায়। বিথিন, অনেক অনেক ধন্যবাদ, তুমি এসেছো অনেকটা সময় নিয়ে। প্রিয় দর্শকরা, বিথিন রায়কে শুধুমাত্র সুখ্যাত তবলাবাদক বললে হয় না। আজকে যে অতিথি হিসাবে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি, তার একটা অন্যতম কারণ হচ্ছে যে দুর্গাপুরে একটা একাডেমি, মিউজিক্যাল একাডেমি, দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল একাডেমি, এই একাডেমিটা বিথিনরা পরিচালনা করেন। সুতরাং ওদের কাছে যদি তথ্য হিসাবে দুর্গাপুরের যন্ত্রসঙ্গীতের খবরাখবর অনেকটা বেশি পাবো, কেননা নিজে বিথিন একটা কী বলবো, হ্যাঁ, সাংগীতিক পরিবেশেই বড় হয়েছেন, ওর পরিবারগতভাবে ওরা সঙ্গীত চর্চার মধ্যে রয়েছেন। সুতরাং দুর্গাপুরের পুরনো মানুষদের যারা যন্ত্রসঙ্গীত চর্চা করছেন তাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। এখন
দুর্গাপুরে যন্ত্রসঙ্গীতের চর্চা কীরকম হচ্ছে, কারা কারা উৎসাহী হচ্ছে, নতুন প্রজন্ম কোন কোন যন্ত্রে উৎসাহী হচ্ছেন, এই সমস্ত খবরগুলো আমরা জানবো। এবং প্রকৃতপক্ষে এই খবরগুলো দুর্গাপুরে একটা তথ্য নির্ভর যদি সংকলন করা হয়, সেখানে কিন্তু এটা খুব কাজে লাগবে। সুতরাং বিতিন, তোমার কে আজকে অনেক কাজের জন্য দেখেছি, অনেক কথা তোমার কাছে শুনবো। যে যদি এক কথা বলি, দেখো দেখতে দেখতে দুর্গাপুরের বয়স তো, নতুন দুর্গাপুর, কারখানা দুর্গাপুর 70 বছর হয়ে গেল। তুমি নিজে যে পরিবারের ছেলে, সেই পরিবারের সঙ্গীত চর্চা বরাবর ছিল এখানে, সেসব আসবো, টুকরো টুকরো করে আসবো। কিন্তু আমি যদি সাধারণভাবে তুমি দেখেছো, তুমি সেই মধ্য প্রজন্মের লোক যারা দুর্গাপুরের সঙ্গীত চর্চা যারা শুরু করলেন, তাদের আর এখন বর্তমান প্রজন্মকে তুমি প্রশিক্ষণ দিচ্ছ, এই মাঝের জায়গাটা তুমি দাঁড়িয়ে আছো। ঠিক, যদি এক কথায় বলি, অনেক বিশদ আলোচনা করব, যা দেখেছো আর যা দেখছো তফাৎটা কি? প্রথমেই এক্সপ্রেস চ্যানেল বা এক্সপ্রেস নিউজকে আমার নমস্কার। আজকে এরকম একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলছি, কিছু ইনফরমেশান নিশ্চয়ই শেয়ার হবে, অনেক কিছু জানতেও পারবো। আমার বক্তব্য, আমি যেটুকুনি দেখেছি সেটা হচ্ছে দুর্গাপুরের যে সাংগীতিক যে পরিবেশটা ছিল একটা সময়, সেই সাংগীতিক পরিবেশটা এই মুহূর্তে আছে, কিন্তু আগে যেরকম ছিল, যেরকম হৃদয়ের একটা ব্যাপার ছিল, হৃদয়ের একটা যোগ ছিল, এখনকার সেরকম না। এখন পুরোটাই কমার্শিয়াল। এখন এত অত্যাধুনিক ব্যাপারটা হয়ে গিয়ে এত বেশি কমার্শিয়ালাইজড হয়ে গেছে, সে কারণের জন্য অন্তর থেকে বা মানে সঙ্গীতের প্রেম বা সঙ্গীতের প্রতি যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, এই ব্যাপারটা কিন্তু কম। এখন কমার্শিয়ালাইজেশনের যুগ। ন্যাচারালি কমার্শিয়াল ব্যাপারটাকে করতে গিয়ে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এখন মানুষ শিখছে কম, করছে বেশি। তো সে কারণের জন্য এইটা হচ্ছে একটা বিরাট বড় জায়গা। আগে যেমন গুরুরা কাউকে মঞ্চে উঠতেই দিতেন না, কিন্তু এখন হয়ে গেছে কি, যে দুদিন গান শিখেও সে মঞ্চে উঠে গান গায়, আমরা সে গান শুনি। আবার এখন তো ফেসবুকের যুগ, তো ন্যাচারালি ফেসবুকে একটা পোস্ট হয়ে গেল, কেউ শুনলো কি না শুনলো তা নয়, প্রচুর লাইক আর প্রচুর বাহবা। ঠিক আছে, এতে কি হয়, এতে কিন্তু স্খলনই হয়, উন্নয়ন বা উত্তরণ হয় না। এটাই হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে যেটুকুনি আমি দেখতে পাচ্ছি একটা একাডেমি চালাতে গিয়ে, আমার কাছে এটা নজরে এসছে। তো এটা হচ্ছে ব্যাপার। এইটা বিথেন, দেখো তুমি তো আমার মতো বুড়ো হও নি। বুড়ো হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে আগে সব ভালো ছিল আর এখন যা কিছু যাচ্ছে তাই। এই হচ্ছে বুড়ো হওয়ার প্রথম লক্ষণ। বুড়োরা, এইটা বুড়ো মানুষরা খালি বলেন আগে সব ভালো ছিল। আমি কিন্তু তার সঙ্গে একমত নেই। হ্যাঁ, কিন্তু তুমি যেভাবে বলে যে আগে ছিল, এখন ব্যাপারটা কমার্শিয়ালাইজেশন মানে একটা ব্যাপার, হৃদয়টা খুব জরুরি শব্দ অবশ্য, সেটা নিয়ে আমরা বলতে যাচ্ছি। এটা একটু তুমি কথাটা উল্লেখ করলে খুব গুরুত্বপূর্ণ। আসলে দেখো, আমরাও ছোটোবেলা থেকে শুনেছি, তখন একটু বাড়িতে বাড়িতে ভাই বোনের সংখ্যা তো বেশি ছিল। আরে খেলে তো পেট ভরবে না, নাটক করে তো পেট ভরবে না, গান বেজে কি পেট ভরবে নাকি? এখন পেট না ভরলেও চলে, তো 5জন 6জন ভাইয়ের মধ্যে একজন যদি খেলে তো খেলুক, একজন গান করে তো করুক। ঠিক, সে একটা বাড়িতে সম্মানজনক জায়গায় ছিল যে ও কি করে, ও গান গায়, বেশ ভালো কথা, খুব আনন্দের কথা। এখন বাড়িতে বাড়িতে নানা কারণে সন্তান সংখ্যা কম হবার ফলে সেই ছেলে যদি নাটক করে বেড়ায় আর কোনো জীবিকা হিসাবে সেটা যথেষ্ট ভালো না হয়, তাহলে তো বেশি মুশকিল আছে। নিশ্চয়ই 100 বার। ব্যাপারটা হচ্ছে কি, সঙ্গীত এমন একটা জায়গা যেখানে একটা বাদ্যযন্ত্র থাকবে, নৃত্যও থাকবে, আবৃত্তিও থাকবে, সব কিছু মিলিয়েও কিন্তু সঙ্গীত। ঠিক আছে, তো এর প্রসার অনেক। সাংগীতিক যে জগৎটা, এই জগৎটাকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আমরা সঙ্গীতকে শুধুমাত্র একটা উপার্জনের রাস্তা করলাম, আরেকটা হচ্ছে সঙ্গীতকে আমি উপার্জন কাম নিজেদের যে শান্তি বা আমাদের মনের যে শান্তি বা মনের যে খিদে, সেটাকে নিবারণ করার জন্য কিন্তু আমরা সঙ্গীতকে ইউজ করি। নিঃসন্দেহে গান তো নিঃসন্দেহে তাই। দেখো, সমস্ত মানুষ গান শিখুক না শিখুক, গলা থাকুক না থাকুক, গান গাইবার মতো না থাকুক, তবুও যখন একান্ত একা হয়ে যায়,
সেটা কখনো কখনো স্নান ঘরেও হয়, ঠিক। সে কিন্তু একটু গুনগুন করে একটু গান গাইবারই চেষ্টা ঠিক, করে। ঠিক, ঠিক। এটা গানটা আমাদের ভিতরে একটা রয়েছে, হ্যাঁ, সঙ্গীত সবার মধ্যেই আছে, রয়েছে এরকম সঙ্গীত ভাবে। সবার মধ্যেই না, আছে। আমরা একটা অন্য কথা বলি, আজকে আমরা গান বলে যে ব্যাপারটা, সেই সঙ্গীত চর্চার কথা বলবো না, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দুর্গাপুরে সেই আমলে এবং এই আমলে যন্ত্র সঙ্গীত চর্চার কি হাল হকিকতটা কি আছে। দেখো, তুমি তো আরো ভালো বলতে হবে, তুমি যে পরিবারের ছেলে। ধরো দুর্গাপুরে সেতার, দুর্গাপুরে শরৎ, দুর্গাপুরে আমি এখানে একটা ব্যাপার বোধ তুমি আমার চেয়ে তোমার বলা ভালো হবে, মানে এমনিতে না যন্ত্রসঙ্গীতকে নানাভাবে নানা রকম ভাগ করা হয়। ওই তার যন্ত্র, এই যন্ত্র, এটা ছাড়া বাদ দিলে পরেও কিছু কিছু যন্ত্র আছে, সঙ্গীত যন্ত্র, যেগুলো একটু ধ্রুপদী ধরন, আবার কিছু কিছু আছে একটু লোকগীতি ধরন। আমরা একটু আগে আলোচনা করছিলাম যন্ত্রসঙ্গীত বটে, এই ধরুন ব্যঞ্জো একটা যন্ত্র, সঙ্গীত যন্ত্র, কিন্তু ব্যঞ্জো যেন ঠিক ভদ্রলোকের পাতে পড়ে না, এরকম একটা ভাব আর কি, মানে এরকম থাকে, সেটা থাকতেই পারে, সেটা নিয়ে অসুবিধা কিছু নেই। বলছি যে আলাদা আলাদা হয়। লোকসঙ্গীতের দোতারা তো খুব ধ্রুপদী জায়গায় বাজে না, কিংবা ধরো খোল, যদিও রবীন্দ্রনাথ খোল ব্যবহার করেছেন যথেষ্ট, কিন্তু আমি বলছি যে সেও যেন মনে হয় না ঠিক ধ্রুপদী জায়গাতে দাঁড়িয়ে আছে। পাখোয়াজ বা তবলার সেখানে একটা এগুলো থাকে, আমি এগুলো, কিন্তু আমি যেটা জানতে চাইছি যে ধরো তুমি যেরকম দেখেছো যে সেতার, আমি শশধরবাবুর নাম বলতে পারি, জয়গোপালবাবুর নাম বলতে পারি, এখন ধরো আমরা একটা যদি ধরি সেতার বা শরৎ চর্চা দুর্গাপুরে কিরকম হচ্ছে? সেতার চর্চার কথাটা বলতে পারবো, শরৎ চর্চার সেরকমভাবে যে দুর্গাপুরে হচ্ছে সেটা ঠিক, মানে হয়তো এই মুহূর্তে শরদের সেরকম কোনো শিল্পীকে দেখা যাচ্ছে না, হয়তো ভিতরে ভিতরে তারা কলকাতায় গিয়ে হয়তো কেউ কেউ তাদের সন্তানদের শেখাচ্ছে, কিন্তু দুর্গাপুরের বুকে কিন্তু সেতার চর্চাটা এখনো কয়েকজন মানুষ, আমাদের বিদগ্ধ মানুষ, তারা কিন্তু ধরে রেখেছেন। যেমন আমি বলতে পারি নাম, আমাদের দুর্গাদা আছেন, দুর্গাদা আমাদের মানে খুবই ভালো, দুর্গাদার ছেলে এখন বাইরে এস্টাবলিশ, ও সেতার নিয়ে এস্টাবলিশ, ও নিজে একটা যন্ত্র আবিষ্কার করেছে। আমাদের দেবুদা আছেন, পূর্ণেন্দুদা আছেন, ঠিক আছে, এনারা সেতারটাকে এখনো ধরে রেখেছে, দুর্গাপুরে এখনো ধরে রেখেছে, এবং তাদেরও কিছু 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 মানে ছাত্রছাত্রীরা রয়েছেন যারা সেতার চর্চা করছেন, হয়তো আগামী দিনে তারাও হয়তো দুর্গাপুরে আমাদের একটা উন্নয়নের জায়গা নিয়ে যাবে, একটা সেরকম ফ্রেম দেবে আমাদের, যেমন মানে সেতার বাঁধন যে চর্চা সেটা থেমে যায়নি, মানে সেটা একটা ধারাবাহিক। হ্যাঁ, এটা শুরু হয়েছিল কিন্তু বেঞ্জামিন গোমস থেকে, অনেক আগে বেঞ্জামিন গোমস, ঠিক আছে, হ্যাঁ বেঞ্জামিন গোমস, মানে আমার 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 বক্তব্য হচ্ছে ওনার বাজনা কিন্তু একটা অন্যরকম জায়গায় ছিল, ঠিক আছে। আমাদের মণিপাল মাস্টারমশাই ছিলেন, ঠিক আছে, জয়গোপাল মাস্টারমশাই ছিলেন, আসলে কথা শশধরবাবু, এনাদের কোলে আমি মানুষ হয়েছি, ঠিক আছে। বিশেষ করে তোমার আজকে যন্ত্রসঙ্গীত এইসব শিল্পীদের তুমি দেখেছো, মানে দেখেছো, মানে তোমার বাবা, আমি তখন খুব ছোট, সেগুলো ব্যক্তিগত কথা হয়তো কথায় কথায় চলে আসবে। আমি বলছি যে তার মানে আমরা একটা ব্যাপার নিশ্চিন্ত হতে পারি যে অন্তত যন্ত্রসঙ্গীতে অন্যতম বিখ্যাত যন্ত্র সেতার, সেটা চর্চা এখনো এখানে হচ্ছে। একটা ব্যাপার বলবে, ধরো আমরা দুর্গাপুরে, আমি তো অন্তত খুব দেখেছি সেতারের অনুষ্ঠান হচ্ছে, সেতার বাদন এককভাবে, এখন যেমন গান হয় ইত্যাদি, এখন এরকম সেতারের অনুষ্ঠান কি কোথাও শুনতে পাওয়া? আমাদের দুর্গাপুরের এই সেতারের, শুধুমাত্র সেতারের প্রোগ্রাম দুর্গাপুরে খুব কম, কলকাতার বুকে কিন্তু সেতারের অনুষ্ঠান খুবই হয়, কিন্তু দুর্গাপুরে আমাদের সেরকম কোনো অনুষ্ঠান সে শুধুমাত্র সেতারের উপরে হচ্ছে এটা হয়নি। বহুদিন আগে সেতারের উপরে একটা অনুষ্ঠান দুর্গাদা করিয়েছিলেন, সেখানে আনন্দিতা অর্থাৎ আমার স্ত্রী, ও রবীন্দ্রসঙ্গীতের উপরে ছিল আর দুর্গাদা সেতারের উপরে ছিলেন, এটা এরকম একটা প্রোগ্রাম আমি দেখেছিলাম। তারপরে পূর্ণেন্দুদার কিছু প্রোগ্রাম আমি ওনার কিছু বৈঠকে আমি শোনার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু সেতার ধরুন সৃজনী অডিটোরিয়াম বুক করে সেতারের অনুষ্ঠান হচ্ছে,
ঠিক আছে, বা এরকম এখন দুর্গাপুরে সেটা এবং সেটা কিন্তু আগেও ছিল না। আমি এইটুকু বলতে পারি, দুর্গাপুরের কথা যদি বলো, সৃজনী হল তখন ছিল না ঠিকই, কিন্তু অত বড় হল ভর্তি করে দেওয়ার মতো সেতারের অনুষ্ঠান তখনও ছিল না, যদিও অনেক বিখ্যাত সেতারিস্ট আমাদের। স্কুল অফ মিউজিক কিন্তু এরকম প্রোগ্রাম করতে হয়েছে, স্কুল অফ মিউজিকের কথা তো আসতেই হবে আমাদের যে কোনো ভাবে। দুর্গাপুরের যে কোনো সঙ্গীত চর্চার ক্ষেত্রে দুর্গাপুর স্কুল অফ মিউজিক এবং দুর্গাপুরের সবচেয়ে পুরনো প্রশিক্ষণ কেন্দ্র, আমি বলবো সেন্টার অফ অ্যাডভান্স স্টাডিজ ইন মিউজিক, যেটা রবীন্দ্রনাথের উপরে করা হয়েছিল, 18 হোস্টেলে তার অফিস ছিল, ঠিক আছে, মিউজিক সার্কেল। না, একটা যেটা আমরা একটা করে শেষ করি, অনেক কথা আছে, যেটা হচ্ছে বিথিন, ধরো তোমার একাডেমিতে যারা আসছেন ছেলেমেয়েরা এই প্রজন্মের, তারা কি সবাই গান শিখতেই আসছেন, গান চর্চা করতে, না যন্ত্রসঙ্গীত চর্চার জন্য আসছেন? মেইনলি আমাদের যে একাডেমি, সেই একাডেমিতে ম্যাক্সিমাম যারা আসছে তারা কিন্তু গান শিখতে আসছে, ঠিক আছে। আর একটা জিনিস তাদের মধ্যে আমি লক্ষ্য করে দেখছি, মানে আমাদের একাডেমিতে যেটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে তাদের মধ্যে রবীন্দ্রনাথকে জানা, অতুল প্রসাদ, রজনীকান্ত, ডিএল রায়কে জানার একটা তাগিদ তাদের মধ্যে খুব জন্মেছে। তারা এটা আসল কথা, যেহেতু এটা নির্ভর করে পুরোটাই হচ্ছে যে কীরকমভাবে সেই জায়গাটাকে তৈরি করা হচ্ছে। যেমন যেখানে শাস্ত্রীয় সঙ্গীত শেখানো হয়, সেখানে শাস্ত্রীয়ের উপরে বিভিন্ন রকমের যে মানে বাতাবরণ বা এনভায়রনমেন্ট যেটা তৈরি করা হচ্ছে, সেখানে তাদের মধ্যে একটা ক্রিয়েশন বা তাদের মধ্যে একটা মোটিভেশন প্লে করে, সেটা জানার জন্য একটা উৎসুকতা বেড়ে যায়। যেমন রবীন্দ্রনাথের, যেহেতু আনন্দিতা রবীন্দ্রনাথের গান শেখাচ্ছে, অতুল প্রসাদের গান শেখাচ্ছে, রজনীকান্তের গান শেখাচ্ছে, ডিএল রায় গান শেখাচ্ছে, নজরুলের গান শেখাচ্ছে, অটোমেটিক্যালি তাদের জানা, তাদেরকে জানা, এইটার উপরে কিন্তু তাদের আগ্রহ অনেক বেশি। একটা বলবো বিশাল, তো আর থামিয়ে দিলাম, মানে খুব বিতর্কের ব্যাপার হতে পারে। ধরো তোমাদের একাডেমি তাহলে প্রকৃতপক্ষে একটু মানে কি বলবো, একটু রবীন্দ্রজাত শ্রেণীর মধ্যে গান বাজনা চর্চাটা থাকছে না, কেননা এখানে অনেক যেমন একদম নিম্ন মধ্যবিত্ত সেখান থেকে উঠে আসছে, আবার বিত্তবান উচ্চবিত্ত এরাও আসছে, কিন্তু তাদের একটা জিনিস লক্ষ্য করা গেছে যে এদের মধ্যে কিন্তু শুধুমাত্র যে রবীন্দ্রনাথের গান শুনবো বা এদের গান শুনবো সেটা না, ওরা কিন্তু মিউজিকটাকে পছন্দ করে, মিউজিক অ্যাজ এ হোল। সেখানে কিন্তু সেতার বা গিটার বা এসরাজ, যেমন আমাদের একাডেমিতে গিটার শিখছে, এসরাজ শিখছে, হারমোনিয়াম শিখছে, ঠিক আছে, এরকম কিন্তু প্রচুর জিনিস শেখার। কারণ তাদের আগ্রহটা বাড়ছে কেন? কেননা এটা কিন্তু পরিবেশ তৈরি করে। না, সেটা খুব জরুরিও, একাডেমির কাজ কিন্তু পরিবেশ তৈরি করে, সেটা খুবই জরুরি, এবং কিছু পড়াশোনা, কিছু তাত্ত্বিক দিকগুলোকে দেখাশোনা করে। না, আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম, তুমি কথা গিটারের কথা বলে দিলে। ধরো সেতার আর গিটার দুটো যন্ত্র হলে হবে কি, দুটোই মিউজিক্যাল, দুটোই তারবাদ্য, কিন্তু অনেকটা তফাৎ। দুর্গাপুরে গিটারের কি হাল? দুর্গাপুরে গিটার বলতে এখন তো গিটারের অনেকগুলো ভাগ আছে, যেমন হাওয়াইন গিটার আছে, স্প্যানিশ গিটার আছে, ঠিক আছে। তো এই যে গিটার এখন, যেমন আমি যদি বলি, কিছুদিন আগে অবধি হীরক নন্দী গিটারটাকে চালিয়ে যাচ্ছিলেন, গৌতম দা আছেন এখনো, উনি গৌতম দা এখন ওই গিটারটা বাজাচ্ছেন, হাওয়াইন গিটার। মারা গেলেন, হ্যাঁ, ভিতরে মারা গেলেন। চন্দন সেন ছিলেন একটা সময়, নামটা হয়তো মনে করতে পারছো হয়তো। তো এই ব্যাপারটা হচ্ছে হাওয়াইন গিটারের উপরে এই মুহূর্তে সেরকমভাবে যে আগ্রহ খুব একটা আছে তা নেই, কিন্তু এখন স্প্যানিশ গিটার বা ইলেকট্রিক গিটার আমরা যদি দেখি, তার উপরে কিন্তু মানুষের আগ্রহটা অনেক বেশি, এবং নতুন প্রজন্মের কিন্তু বেশি। কারণ কিছু একটা গান গাইবে অরিজিৎ সিং এর মতন আমি একটু বাজিয়ে গাইবো, দুর্গাপুরে গিটার চর্চাটা আছে, গিটার চর্চাটা আছে, এবং অনেকে ভালো বাজায়, ঠিক আছে। আরেকটা কথা বলি, ধর তোমার তার যন্ত্র নিয়ে বেহালা খুব সুন্দর। যেমন এই প্রশ্নটা আমি অপেক্ষা করছিলাম যে এরকম একটা প্রশ্ন আমি কখন পাবো। বেহালা বলতে কিন্তু আমার প্রথম কথা মনে পড়ে সুবীরদার কথা, সুবীর দুবে, একদম ঠিক আছে। সুবীর দুবে বেহালা বলছো, সুবীর দুবে বাঁশি আমি শুনেছি, সুবীর দুবে বাঁশি বেহালা মানে অভূতপূর্ব, মানে খুব ভালো, দারুণ। আমাদের অনেক একাডেমির অনেকবার এসছেন উনি আমাদের একাডেমিতে, আমাদের সঙ্গে উনি ছিলেন। এবং আরেকজন আছে, এই প্রসঙ্গে বলে নি, সুবীর দুবে, বেহালা বাঁশি, এবং আমাদের আরেকজন দুর্গাপুরের প্রখ্যাত সঙ্গীত প্রশিক্ষক, সম্প্রতি প্রয়াত হয়েছেন আমাদের
তপনবাবু এরা কিন্তু দুর্গাপুরে থেকে দুর্গাপুরকে নিয়ে পৌঁছে গেছিলেন কলকাতায়। একদম তাই। আমরা অনেকে কলকাতার কথা বলি, কলকাতা ফিরছি আপনার অপেক্ষা থাকি। আমার তো মনে আছে সেই তারা বলে একটা ই ছিল, সেখানে তারা রেডিও সিগনেচার টিউন যেটাকে বলে, সেটা কিন্তু তপনবাবুর করা, এবং সেখানে বেহালা এবং বাঁশি দুটোই কিন্তু সুবিধা করা। তো এটা আমরা দুর্গাপুরের মানুষের কাছে একটা অহংকারের বিষয় যে আমাদের সেই তারক সেনের বিখ্যাত কবিতা আছে যে আমরা কলকাতায় যাব না, কলকাতাকে কিনে যৌতুক হিসাবে মেয়েকে দেবো। তো আমরা এখানে পৌঁছে গেছি, কলকাতাতে পৌঁছে দিয়েছিলেন দুর্গাপুরকে তপনবাবুর। তাহলে গিটারের চর্চাটা আছে। আর আরেকটা জিনিস বলি, ভায়োলিনের ক্ষেত্রে বা ফ্লুটের ক্ষেত্রে বলতে গেলে কিন্তু একটা নাম আসতেই হবে, সেটা হচ্ছে শান্তনা বিশ্বাস। শান্তনা বিশ্বাস অনেকগুলো ইনস্ট্রুমেন্ট জানতেন, অনেকগুলো, মানে আপনারা প্রিয় দর্শকরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন সুখ্যাত তবলা বাদক বিসিনরা। কিন্তু আমি আগেও বলেছি, বিসিনকে আমি সেখানে তবলা বাদক হিসেবে আনিনি, বিসিনকে আমি একাডেমি পরিচালক হিসেবে জেনেছি। কারণ আমরা আজকে আলোচনা করব দুর্গাপুর শিল্পাঞ্চলে যন্ত্র সঙ্গীতের চর্চা কি হচ্ছে না হচ্ছে, আগে কি হতো তা নিয়ে। এবং প্রসঙ্গত যখন কথা চলে আসলো শান্তনা বিশ্বাসের কথা, যিনি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতেন, তার ছেলে উদয়, কিন্তু উদয় শঙ্কর বিশ্বাস দারুণ খুব ভালো বাজাচ্ছে, মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি, একদম দারুণ। এবং আমাদের এখানে ওনাদের নাম যেমন করতে হয় গোপাল পণ্ডিত, ঠিক আছে, এনাদের নাম ওম প্রকাশ শ্রীবৃদ্ধি। আচ্ছা, ওনার খবর কি? হ্যাঁ, এনাদের খবর এখন তো কিছুই নেই, মানে ওনারা আছেন কিনা বলতে পারবো না, ঠিক আছে। এনাদের খবর এনারা কিন্তু, মানে আমি এনাদের নামটা এরকম ভাবে বাবার সঙ্গে থাকতে গিয়ে এনাদের সঙ্গে আমার সেরকম ভাবে দেখা। যেমন আমরা যতীন বাঁকা, ঠিক আছে, বাঁকাদা মহেশকপুরে থাকতেন, বাঁকাবাবু, উনি বেহালা ভায়োলিনের উপরে খুব ভালো বাজাতেন, ঠিক আছে। আমাদের সুবীর দুবেতা আছে, আমাদের প্রণমানন্দ বিদ্যা মন্দিরে যিনি প্রিন্সিপাল এখন, ঠিক আছে, ওনার নাম হচ্ছে সৌরভ মিশ্র, ঠিক আছে, উনিও ভায়োলিন বাজান, ঠিক আছে। ওনার বাড়িতেও আমি গেছি, ওনার সঙ্গে আমি বাজিয়েছি, ঠিক আছে। ওনার মিসেস একটা কথা জিজ্ঞেস করছি, তুমি বললে এখন মানুষের ঝোঁক স্প্যানিশ গিটারে বেশি, সেটা দেখতেও পাই আমার অনুষ্ঠানে একটু ওই কি বলবো, একটু চটকদারি তো আছে, এটা তো লোকে চায়ও। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে দুর্গাপুরে, তো এগুলো তো সঙ্গীতের ব্যাপারে আমি বলতে পারবো না, বলতে পারবে তোমাদের এমনি যে সরগমের 7টা সুর বা তারপরে কড়ি কোমল নিয়ে আরো যে 5টা, মানে 12টা যে সব মিলিয়ে, আমি এইটা ওই গিটারে কিন্তু শুনেছি। মানে অনেক, আমি কারণ সেতার আর গিটার পরপর নিয়ে আসলে মনে হয় সেতারটা একটু উচ্চাঙ্গ ব্যাপার এবং গিটারে একটু হালকা, একটু লঘু ব্যাপার, কিন্তু আমি কিন্তু গিটারে এই উচ্চাঙ্গ সুরের কারুকে আমি কিন্তু শুনেছি। হ্যাঁ, মানে আমি বলি সঙ্গীতের মধ্যে সপ্ত সুরের ব্যাপারটা তো থাকতেই হবে, কারণ না হলে তো আসবে না। এবং অসুবিধা হয় তুলতে, ধরো সেতারে বেহালায় তা এগুলো আলাদা আলাদা, এগুলো একটু এটা আলোচনা হয়ে যাচ্ছে। পুরোটাই হচ্ছে টেকনিক্যাল এবং পুরোটাই হচ্ছে গুরুমুখী, ঠিক আছে। এবং আমাদের যেমন স্বরলিপি করা থাকে, ঠিক গিটারের যেমন আলাদা স্বরলিপি হয়, ঠিক আছে, সেরকম স্বরলিপিটা কিন্তু সব সেম, ওটার কিন্তু কোনো আলাদা নেই, কিন্তু ওর যে ডায়াগ্রামটা সেটা আলাদা হয়। আচ্ছা, ঠিক আছে, ওর ফ্রেমিং গুলো আলাদা হয়। আচ্ছা, প্রসঙ্গত তুমি মাঝখানে একটা কথা বলেছিলে, সেটা নিয়ে আলোচনা করা ঠিক হবে কিনা। তুমি বলেছেন যে আগে গুরুরা তার ছাত্রদের মঞ্চে সহসা বসতে দিতেন, তৈরি হয়নি মঞ্চে বসবে, একদম। আর এখন খুব তাড়াতাড়ি আসলে সেই প্রশিক্ষণ কেন্দ্রে সেই বেশি নাম যে প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি মঞ্চে ওঠে, এবং অভিভাবকেরা সেইখানে দেয় যে ওখানে পড়লে পরে স্টেজে পারফর্ম করতে পারে। তো তুমি একাডেমি পরিচালনা করছো, তোমার মতে এটা কি হতে পারে খুব সংক্ষেপে? আমি এইটুকুনি বলতে পারি, সেটা হচ্ছে যে প্রত্যেক বাবা মার উচিত হবে, যদি তিনি সঙ্গীত শেখাতে চান তার ছেলে মেয়েদেরকে, তাহলে উচিত হবে সঙ্গীতটাকে ভালো করে শিখিয়ে মঞ্চে তোলা। তাতে কি হবে, তারও যেমন কনফিডেন্স থাকবে এবং আগামী দিনে লোকের মুখে তার নামটা কিন্তু বারবার ফিরে ফিরে আসবে। এটার জন্যই যে সে কিন্তু দেখুন, শিক্ষার কিন্তু একটা কদর সবসময় থাকবে, ঠিক আছে। আমি যদি শিখে কোনো কিছু কাজ করি তার যেমন একটা কদর আছে, আমি না শিখে করলে কিন্তু কিছুদিন পরে মানুষ সেটা বুঝতে পারবে।
কেননা যার মধ্যে কম বিদ্যা থাকবে সে কিন্তু যেমন বেশি ফরফর করবে, আর যার মধ্যে কিন্তু বিদ্যা বেশি সে কিন্তু নত থাকবে। যেমন একটা কথা বলা হয় না, যে গাছের ফল প্রচুর হয় সেই গাছটা নত থাকে। না, এটা তো খুব ভালো কথা বলি। আচ্ছা, আমরা যন্ত্রসঙ্গীত নিয়ে একটু আলোচনা করে দিই। আমরা সেতার কথা বলেছি, এখন আমরা যারা বেহালা যারা শিখতে চান এই প্রজন্মে, তারা শুনলেন যে তারা যথেষ্ট ভালো শিক্ষক পাবেন যদি শিখতে চান, এবং গিটারের চর্চা যথেষ্ট ভালো হচ্ছে। দেখো, আমরা যেমন দেখেছি না, আমার সময় যা দেখেছি যে শরতের বা সেতারের একক অনুষ্ঠান, বেহালার একক অনুষ্ঠান একটু কম হয়েছে, মানে হয়নি বললেই চলে, খুব কম, খুব কম। সেই হিসাবে এসরাজ কি প্রধানত এসরাজ দুর্গাপুরে সেরকম ভাবে প্রথম থেকেই যে আমি তো মনে পড়ছে না, আমার তো মনে পড়ছে না যে এসরাজ দুর্গাপুরে কিন্তু আসে রবীন্দ্রসঙ্গীতের হাত ধরে, এবং রবীন্দ্রসঙ্গীতের সঙ্গেই এসরাজ, কারণ এসরাজটাকে ওইভাবেই প্লেসিং করা হয়েছে। যেমন দুর্গাপুরে বর্তমানে এসরাজ, শান্তিনিকেতন থেকে বহু বড় বড় শিল্পীরা তারা দুর্গাপুরে এসে এসরাজ বাদন আমাদেরকে শুনিয়ে গেছেন, আমাদেরকে আনন্দ দিয়ে গেছেন। এখন কিন্তু আমরা এখানে একটুখানি খালি ধরিল আমাকে, কারণ এসরাজের ব্যাপারে আমার অতিরিক্ত উৎসাহ হচ্ছে, আমার মা মাসি সব এসরাজ বাজাতেন বাড়িতে ঘরে, মানে দারুণ ব্যাপার, কোনো না দারুণ ব্যাপার না, অত কিছু বলার মতো না। আমি এই উল্লেখটাই যেন করলাম যে অনেক দিন আগে থেকেই আমাদের গৃহস্থ বাড়িতে এসরাজের একটা চলছিল, সেটার একটা আলাদা ব্যাপার, ধ্রুপদ ব্যাপার। আচ্ছা, সেই হিসাবে বলছি এসরাজ এটা কি একক বাদন না সঙ্গতে বাদন? এসরাজ বেসিক্যালি এটা অ্যাকম্পেনিমেন্টের জন্য কাজে লাগে, মানে সঙ্গতের জন্য, কিন্তু এসরাজকে নিয়ে বড় বড় কাজ হচ্ছে। এসরাজ একক বাদনও হচ্ছে, ক্লাসিক্যালের যারা শাস্ত্রীয় একক বাদন, যেমন অনেক যেমন গিটারে যেমন রবীন্দ্রনাথের গানও বাজানো হয়, হিন্দি গানও বাজানো হয়, আধুনিক গান বাংলা গানও বাজানো হয়। দুর্গাপুরে এসরাজ এখন দুজন বাজাচ্ছে, একটা হচ্ছে বিশ্বায়ন রায় আমার পুত্র, আরেকজন হচ্ছে সঞ্জিত, ঠিক আছে, কাকলি মুখার্জির ভাই। আচ্ছা, খুব ভালো কাকলি মুখার্জির ভাই সঞ্জিত, ও খুব ভালো তবলা বাজায়, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে এসরাজও বাজায়। আচ্ছা, আর বিশ্বায়ন তো শান্তিনিকেতন থেকে মাস্টার্স করেছে শাস্ত্রীয় সঙ্গীতের উপরে, তার উপরে এসরাজটাকেও ও ওখান থেকে শিখে ও এখন এসরাজটাও বাজাচ্ছে, কলকাতার বুকেও বাজাচ্ছে, বিষ্ণুপুরেও বাজাচ্ছে। আমি তোমাদের একাডেমির একটা অনুষ্ঠানে বহুদিন পর এসরাজ শুনেছিলাম, সেটা বিশ্বায়নের না, বোধহয় সৌগত, যিনি এসরাজটা বানিয়েছেন তিনিও এসেছিলেন সেই অনুষ্ঠানে। হ্যাঁ, সৌগত বলে আছে। সৌগত, আমার কাছে সেটা খুব একটা উল্লেখযোগ্য ব্যাপার হয়েছিল যে দুর্গাপুরে এসরাজ বাদন, আসলে আমি খুব ছোটবেলা মার এসরাজ শুনেছি কি শুনেনি আমার মনে নেই, ওই এসরাজটা থেকে গেছে। এসরাজের আবার একটা সেই ঢাকনা থাকতো সুন্দর, পাঁচ বালিশের ঢাকনার মতো, হ্যাঁ। তো সেসব গল্প ছাড়া, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আজকে আমাদের অতিথি রয়েছেন বিশিষ্ট তবলাবাদক মিথিন রায়। আমরা আলোচনা করছি দুর্গাপুরের যন্ত্রসঙ্গীতের চর্চা। আচ্ছা, আমরা বাঁশিতে চলে আসি। বাঁশি অবশ্য অনেক রকম আপনারা জানেন, হ্যাঁ, আমরা ফ্লুটও বলি, কিছু বাঁশি আছে যেটাকে আর বাঁশি বলি, ঠোঁটে নিয়ে বাজানো হয়, হ্যাঁ, আর কিছু আছে ওই 6 ফুটোর যে আমাদের বাজানো হয়, নানা রকম আছে। তার আবার সে মোটা সরু লম্বা নানা রকম থাকে, হ্যাঁ। এর সঙ্গে সানাইকে মেলাবেন না, সানাই আবার কিন্তু রিড থাকে, সানাইয়ের হিসাবটা আলাদা। আমাদের দুর্গাপুরের বাঁশি চর্চা যা দেখেছো, আর এখন কি অবস্থা? দুর্গাপুরে বাঁশি এই মুহূর্তে কিন্তু সেই হিসেবে যে চর্চা হচ্ছে তা নয়। দুর্গাপুরে বাঁশি যেমন সুবীরদার কথা বললাম, শ্যামল মিশ্র উনি বাঁশি বাজাচ্ছেন, ঠিক আছে, শ্যামল মিশ্র উনি আগে। আচ্ছা, এখন অনন্তবাবু বলে কেউ আছেন আর বাঁশি বাজান? না, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, এই মুহূর্তে মনে করতে উদয় শঙ্কর বিশ্বাস বাঁশি বাজাতে পারে, হ্যাঁ পারে, ঠিক আছে। শ্যামল বাবু উনি কলিয়ারি অনেকগুলোই পারে, অনেক মিউজিক, কিন্তু ও বোধহয় প্রধানত তোমাদের আজকে যেগুলোকে কিবোর্ড বলে, উনি কিবোর্ড সিনথেসাইজার, আগে ক্যাসিও বলতাম, ও অ্যাকর্ডিয়ন থেকে আরম্ভ করে সবকিছু বাজাতে পারে। আচ্ছা, অ্যাকর্ডিয়নের কথা আসবো, আমাদের ভুবনদার কথা আসতে হবে, তার আগে তুমি বাঁশিটা। হ্যাঁ, বাঁশিটার মধ্যে আমি যেটা বলবো, যেমন সব থেকে বেশি বলবো হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে সুবীরদা। ছাত্রছাত্রী আছে, আমি চাইছি উৎসাহটা আছে, ছাত্রছাত্রী আছে, অনেকে শিখতে চাইছে, কিন্তু ফ্লুটের থেকেও বেশি শিখতে চাইছে কিন্তু ভায়োলিন, ঠিক আছে। কেন জানি না, ভায়োলিনের মধ্যে একটা অ্যারিস্টোক্রেসি বলতে পারেন, বা ভায়োলিনটার মধ্যে এমন একটা মেলোডি আছে যে মেলোডিটা অ্যাট্রাক্ট করছে
কেননা যেটা ফ্লুটে যেটা সব থেকে বড় দরকার সেটা হচ্ছে দম। ঠিক আছে, যেটা ভায়োলিন কি হয়, ভায়োলিনটাকে আমি যেমন ছড় দিয়ে আমি বাজাচ্ছি ওটা যেমন হয়, কিন্তু ফ্লুটের দরকার হয় দম। আর এখনকার মেনলি প্রত্যেকেরই দমের খুব ঘাটতি, কারণ আমাদের ফাস্টফুড কালচার, আমাদের কালচারটা তো একটু ডিফারেন্ট হয়েই গেছে, আমাদেরকে মানতেই হবে। হ্যাঁ, আমাদের লাইফস্টাইল একটু ডিফারেন্ট, আমরা সেইভাবে হয়তো কথা বলো তো ধরো বেহালা যে হিসাবে আমাদের কাছে সেতার, সরোদ, এগুলো কিছুটা তো ধরো আমাদের এশিয়ান ইনস্ট্রুমেন্ট, মানে ইউরোপিয়ান না, এশিয়ান ইনস্ট্রুমেন্ট কিছুটা বেশিটা। সেই তুমি ওই অঞ্চলটাই যদি গোটাটাই দেখো, উজবেকিস্তান বা যে ঘুরিয়ে টুরে ভায়োলিন যেটাকে বলো বেহালা, সেটা কি একটু বেহালা কিন্তু ওয়েস্টার্ন, বেসিক্যালি ইউরোপিয়ান, আমি বলছি সেটা ইউরোপিয়ান, মানে এটা একটা তফাৎ বুঝতে হবে আর কি। হ্যাঁ, এবং সেটার দিকে যেমন গিটারও সেই হিসাবে তো খুব ইউরোপিয়ান, এশিয়ান সব ওই দিকে। আমি বলছি যে শুধু একটু ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্টের দিকে ঝোঁক আমাদের বাড়ছে। আচ্ছা, এর মধ্যে এই ফাঁকে একটা কথা বলে নিই, তোমার সঙ্গে অনেক কথা বলতে ইচ্ছে করছে। ধরো একটা সময় আমরা দুর্গাপুরে খুব দেখতাম, এই ধরুন দুর্গাপুজোর একটা কোনো একদিন অর্কেস্ট্রা হবে, আসানসোল থেকে অর্কেস্ট্রা। ঠিক ঠিক। এই অর্কেস্ট্রা মানেটা কি? তো এইটা কি অর্কেস্ট্রা? মানে আমরা কি হয়, অনেকগুলো মিউজিক ইনস্ট্রুমেন্টের সম্মিলিত একটা প্রোডাকশন, সেটাকে অর্কেস্ট্রা হিসেবে আমরা রাখছি, যেখানে গান থাকবে, গানের সঙ্গে সঙ্গে অনেক ইনস্ট্রুমেন্ট একসঙ্গে বাজবে। ঠিক আছে, এইটাকে বলা হয় অর্কেস্ট্রেশন। অটোমেটিক্যালি কি হয়, যেখানে গিটার বাজছে, আমাদের হাওয়াইন গিটার বাজবে, স্প্যানিশ গিটার বাজবে, যেখানে আমাদের তালবাদ্যের থুম্বা বাজবে, তারপরে বড় বড় ড্রাম বাজবে, ঠিক আছে, বিভিন্ন বঙ্গ বাজবে। ঠিক আছে, তার সঙ্গে এই যে অর্কেস্ট্রেশন আমরা যে কথা আবার বলছিলাম, এটা বোধহয় ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্টসের সমাহার বেশি। হ্যাঁ, কেননা যদিও আমাদের এই যে মারা গেলেন ভদ্রলোক উত্তরবঙ্গের, উনি একটা দেশি অর্কেস্ট্রেশন চেষ্টা করছিলেন, যার মধ্যে শঙ্খও রয়েছে, যার মধ্যে ঢাক ঢোলও রয়েছে, কিছু প্রচুর। আমাদের যত ইনস্ট্রুমেন্ট আমাদেরকে একসঙ্গে একত্রিত প্রোডাকশন, সেটাকে অর্কেস্ট্রেশন বলা হচ্ছে। ঠিক আছে, না এমনিতে ধরো তোমরা যখন একটা ধরো বিন্দু গান গাইছো, কথার কথা, তার কথা একটা অর্কেস্ট্রেশন থাকতে হবে, তাহলে তো হবেই না। মানে সেটা ব্যাপারটা শব্দটা মানে বুঝি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি অর্কেস্ট্রা হচ্ছে, সে অর্কেস্ট্রেশনকে আমি বলবো কিন্তু একটা সঙ্গীতকে বা যে কোনো একটা মেলোডিকে বা কোনো একটা অনেকগুলো মিউজিককে একসঙ্গে প্রোডাকশন করাটাকে অর্কেস্ট্রা। হ্যাঁ, এইটা মানে অর্কেস্ট্রেশন। আগে আমরা অন্যরকম চিন্তা ভাবনা করতাম, আমরা কিরকম চিন্তা করতাম, হিন্দি গান মানে অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা পার্টি আসছে, হ্যাঁ মানে হিন্দি গান হবে, খুব নাচা হবে, গানা হবে, এরকম একটা মানুষ। তো সেগুলো থাকতে আমরা কথায় কথায় এশিয়ান ইনস্ট্রুমেন্ট, ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্ট চলে আসলো। তুমি বলে তাহলে আমাদের বেহালা ভাষী, যেমন একটা ইনস্ট্রুমেন্ট খুব ভালো, স্যাক্সোফোন। হ্যাঁ, স্যাক্সোফোন আমার দুর্গাপুরে কেউ শেখায়। হ্যাঁ, দুর্গাপুরে এখন স্যাক্সোফোন প্রচুর লোক বাজাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, স্যাক্সোফোন যেমন আমাদের দুর্গাপুরে সব থেকে বড় স্যাক্সোফোন একসময় বাজাতেন হচ্ছে পঙ্কজ বাবু। ঠিক আছে, মানে যেমন যার মানে বাড়িতে মানে সবাই ডাকতো বাঘাদা বলে। ঠিক আছে, পঙ্কজ দাকে। তারপরে হচ্ছে প্রদীপ রায়। ঠিক আছে, এনারা সব মানে স্যাক্সোফোনের দিকপাল ছিল তখন দুর্গাপুরে। ঠিক আছে, এখন যেমন নতুন প্রজন্মে যেমন শ্রীকান্ত বাজাচ্ছে, তারপরে রাজা বাজাচ্ছে, রাজা বাদ্যকর, তারপরে সোমা ব্যানার্জি, তারপরে ঋতুপর্ণা, হ্যাঁ মেয়েরা বাজাচ্ছে স্যাক্সোফোন। আরে বাহ! ঠিক আছে, স্যাক্সোফোন। আমি একটা কথা বলি, তুমি বোধহয় জানো, আমার একটা দোল উৎসব করতাম আমরা, সেখানে আমি একবার স্যাক্সোফোন নিয়ে এসেছিলাম। সেটা নিয়ে খুব তর্ক বিতর্ক, অনেকে দোল উৎসবটাকে ওই শান্তিনিকেতনের অনুসরণ ভাবতো, কিন্তু তা তো নয়। আমি দুর্গাপুরে যে পার্কে হতো, দুর্গাপুরের শ্রমিক সংস্কৃতির একটা অনুষ্ঠান করবো, সেখানে স্যাক্সোফোন এনেছিলাম। অনেকে একটু বিস্মিত হয়েছে, তুমি বলে শুনে ভালো লাগলো যে এখন দুর্গাপুরে তাহলে মেয়েরাও স্যাক্সোফোন দারুণ এবং খুব ভালো বাজাচ্ছে, তারা খুব ভালো বাজাচ্ছে। আর সব থেকে বড় কথা, এই স্যাক্সোফোনের একটা বিরাট ব্যাপার আছে। স্যাক্সোফোন কিন্তু মানে বেসিক্যালি বেলজিয়ান একটা যন্ত্র। ঠিক আছে, এবং এটার আমি এক কথা ইউরোপিয়ান বলেছি, বেলজিয়ান। এবং সব থেকে বড় কথা, এটাকে অ্যাডলফ স্যাক্স, মানে ওনার যে প্রবর্তক, তার নাম হচ্ছে অ্যাডলফ স্যাক্স। এর নামে না অ্যাডলফ স্যাক্স, এর নামে কিন্তু স্যাক্সোফোন, মানে যেহেতু স্যাক্স হচ্ছে টাইটেল, আর এটা কিন্তু বেসিক্যালি 1940 সালে এর ইনভেন্টেড। আর 1946 সালের 29শে এরকম একটা 29শে জুন বা 28শে জুন এরকম একটা সময় এর পেটেন্ট হয় এই স্যাক্সোফোন। আচ্ছা, পেটেন্ট ছিল না, 1940-এ কিন্তু এর প্রবর্তন হয়।
বাবা, এটা একটা দারুণ তথ্য। আচ্ছা, একটা আমি ঠিক সঙ্গীতের লোক না বলে তোমার সঙ্গে কথা বলতে আমার অনেক অসুবিধা হয় ঠিকই। আমি একটা জিজ্ঞেস করছি, ধরো এই যে স্যাক্সোফোন তুমি বললে, এমনকি জানি না বেহালার, এখন আমাদের দেশি যে সরগম যেটা আমরা বলি সারেগামা পাধানি বলে আমরা যেটা বলি, আর আমি যে শুনেছি বা জানি ইউরোপিয়ান যে কি বলবো সেটা যে সরগম যেটা ওদের এবিসিডি দিয়ে করা, হ্যাঁ আলাদা আলাদা। তো এই স্যাক্সোফোন যারা শেখেন, তুমি যেটা বলছিলে সবকিছুর মধ্যে এই সাতটা সুর থাকতেই হবে, তো তারা কি ওই ব্যাপারগুলো সব সেম না? কিন্তু মানে আমাদের যে ইউরোপিয়ান যে ধরন সারেগামাটা যা যেখানে লেখা সেটা ভাবে স্ট্রাকচারে করেন তারা। হ্যাঁ, ওদের আমরা যেমন স্বরলিপি মতন করে লিখি, ওদের সাংকেতিক চিহ্ন আছে, সেই সাংকেতিক চিহ্ন দিয়ে করা হয়। ঠিক আছে, দেখবে বিভিন্ন রকমের জায়গায় দেখবে এরকম এসের মতন দেওয়া, কয়েকটা এরকম ভাবে ডট ডট করে মতন দেওয়া, এই যে এগুলোকে সাংকেতিক ভাবে এরকম ভাবে কিন্তু মানে আমি ভাবে জিজ্ঞেস করছি, ধরো আমি বলছি যে স্যাক্সোফোনে কি বলবো আমি, একটা বাউল গান কি তোলা যাবে? হ্যাঁ, কেন তোলা যাবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। বেশ। আচ্ছা, স্যাক্সোফোনের কথা শুনে খুব ভালো লাগলো। আর কি কি যন্ত্রসঙ্গীতের চর্চা দুর্গাপুরে এখন চলছে? দুর্গাপুরে যেমন এখন চলছে ফ্লুট চলছে, ঠিক আছে, ফ্লুট চলছে খুব কম, ঠিক আছে, চলছে, আরম্ভ হয়েছে। ভায়োলিন তো খুবই ভালো চলছে, ভায়োলিন বললে, স্যাক্সোফোন চলছে, সেতার যারা মানে এখনো যারা টিকিয়ে রেখেছে সেতারকে দুর্গাপুরে, সানাইটা দুর্গাপুরে এখন আর সেরকম ভাবে না, দুর্গাপুরে বাইরে থেকে আসতেন, দুর্গাপুরে কেউ সেরকম ভাবে আমি অন্তত পক্ষে শুনিনি। দুর্গাপুরে সব থেকে বেশি যেটা চলছে এখন হচ্ছে সিনথেসাইজার, ঠিক আছে। সিনথেসাইজার কোনটাকে বলছো? কিবোর্ড যেটা সিনথেসাইজার, আমরা যেটাকে ক্যাসিও বলতাম একদম আগে, যেটা সবাই ক্যাসিও একটা কোম্পানির নাম, একটা ব্র্যান্ড, আমরা তো সেইভাবে একটা ব্র্যান্ড, কিন্তু বেসিক্যালি ওটাকে কিবোর্ড বা সিনথেসাইজার বলা হয়। এই সিনথেসাইজারটা কথা আমি শুনেছি যে ওই ক্যাসিও বলে তখন যেটা এখন উদয়টা যেটা বাজায়, আমি শুনেছি সে নাকি যে কোনো একটা গান সেতারে কিরম বাজবে, সরোদ কিরম বাজবে, তবলা কিরম বাজবে, অ্যাকুয়েস্টিক ব্যাপারটা না, ওই একটা যন্ত্র যদি হয়ে যায় তাহলে সবই ওটার মধ্যে চলে আসে। প্রিয় দর্শক বন্ধুরা, শরীরটা একটু গোলমাল করছে, সেই জন্য মাঝে মাঝে কাশি আসছে, আপনারা বিরক্ত হচ্ছেন, এই জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ অনুষ্ঠান, বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আজকে আমাদের অতিথি বিচিন রায়, আমরা আলোচনা করছি দুর্গাপুর শিল্পাঞ্চলে যন্ত্রসঙ্গীতের প্রচার এবং প্রসার। আচ্ছা, যেমন ধরো তোমাদের আমরা বলি যে গানের স্কুল, আবৃত্তি স্কুল, সেমনিভাবে ঠিক নাচের স্কুল, নাটকের ঠিক স্কুল নেই, কিন্তু নাটক অনেক সংগঠন আছে, নাট্য সংগঠন, ঠিক সেই হিসাবে এই যন্ত্রসঙ্গীতের স্কুল বলে কিছু আছে নির্দিষ্টভাবে? না, যেমন দুর্গাপুরের বুকে কিছু একাডেমি আছে, যে একাডেমিতে যেমন সেতার শেখানো হয়, ঠিক আছে, মানে পার্সোনালি সে অনেকগুলো হয়তো বাজনা জানে, সে পার্সোনালি হয়তো শেখাচ্ছেন, এরকমভাবে আছে। হ্যাঁ, সেখানে হয়তো প্যাড শেখানো হচ্ছে, বা সেখানে ড্রাম শেখানো হচ্ছে, বা পাখুয়া শেখানো হচ্ছে, বা তবলা শেখানো হচ্ছে, একসাথে সব শেখানো হয় এরকম। কিন্তু দুর্গাপুরে একটা দুটো ইনস্টিটিউট কিন্তু এরকম আছে যেখানে শেখানো হচ্ছে। এই ফাঁকে বিজয় একটা কথা জিজ্ঞেস করিনি, তোমার একাডেমিতে তুমি বলেছো প্রধানত সঙ্গীত চর্চার জন্য মানুষজন আসেন, সংখ্যায় নতুন প্রজন্মের ছেলেরা বেশি না মেয়েরা বেশি তোমাদের একাডেমির দিক থেকে দেখলে? আমাদের দিক থেকে দেখলে মহিলাদের সংখ্যা বেশি, পুরুষদের সংখ্যাটা অনেক অনেক পরিমাণেই কম, ঠিক আছে। কারণ যেহেতু কয়েকটা ব্যাপার কাজ করে, যেমন পুরুষদের ম্যাক্সিমামটাই হচ্ছে যে তারা গান শেখে প্রধানত, যারা হয়তো একটু ক্লাসিক্যাল শিখছে তারা বিভিন্ন রকমের চর্চা করছে ম্যাক্সিমাম, কিন্তু মহিলারাই রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদ, রজনীকান্ত, ডিএল রায় যেমন শিখছে, তার সাথে সাথে আধুনিক বাংলা গান, বা এখন গ্রুমিং সেশনগুলো ম্যাক্সিমাম শুরু হয়েছে, সেখানে ছেলেমেয়েরা একটু হলেও গান গাইতে পারলে তারা গ্রুমিং সেশনে গিয়ে সেখানে গ্রুমড হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকমের মানে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট নিয়ে একসঙ্গে বসে কাজ করছে। ধরো তোমার সময়ও যদি বলি, হ্যাঁ, তোমার সময়ে গান শিখতে কি মেয়েরা বেশি আসতো না ছেলেরা? তোমার সময়টাই, তুমি যে সময় তবলা শিখছো তখন কিন্তু ছেলেরাও আসতেন, এই তফাৎটা আমি বলছি, তোমাকে জানতে বুঝতে চাইছি। তখন ছেলেরাও আসতো, যেমন আমি একজনকে চিনি খুব ভালোভাবে, মানে এখন তিনি দুর্গাপুরের মানে বিখ্যাত, প্রখ্যাত এবং প্রবীণ, ঠিক আছে, কিন্তু তিনি একটা সময় ছাত্র ছিলেন, যে সময় আমি দেখেছি তিনি তাকে ছাত্র অবস্থায় বুদ্ধদেব সেনগুপ্ত,
ঠিক আছে। বুদ্ধদেব তো একটা নিশ্চয়ই আমাদের কাছে, আমি বলছিলাম যে সেভাবে আজকে গান নিয়ে আলোচনা করব না, কিন্তু দুর্গাপুরের গানের কথা বললে চিন্তামণি ভট্টাচার্য মশাইয়ের কথা বলতেই হবে, এবং চিন্তামণি বাবুর কথা বলতে গেলে বুদ্ধদেব, রুমা, ঝুমুর এদের কথা চলে আসবে। অনেক ভালো ভালো শিল্পী ছিল। আজকে আমরা এটা আলোচনা করছি না, আজকে আমরা দুর্গাপুরের যন্ত্রসঙ্গীতের হাল হকিকতটা কি। দুর্গাপুরে কিন্তু একটা জিনিস মারাত্মক ব্যাপার ছিল যে সেই সময় স্কুল অফ মিউজিকের নামটা আসছে এই কারণের জন্য, কারণ স্কুল অফ মিউজিক প্রচুর এরকম, ওদের তো প্রচুর স্টুডেন্ট সংখ্যা ছিল, এবং 2600 মতো স্টুডেন্ট ছিল, এবং ওরা যখন অনুষ্ঠান করতো সেখানে জয়গোপাল মাস্টারমশাই যখন সেতারের অনুষ্ঠান করতেন তখন মানে অসম্ভব ভালো লাগতো। আমার গুরু সোমনাথ নন্দী লাটুদা, উনি ওনার সঙ্গে বাজাতো, ঠিক আছে। সেই সময় মানে তোমার গুরুকে বলো, তুমি তবলা কোথায় শিখেছো? আমার তো হাতে খড়ি বাবার কাছে। হ্যাঁ, খুব স্বাভাবিক। তারপরে বিমল কান্তি রায়, তিনি হোমিওপ্যাথিকে গোল্ড মেডেলও পেয়েছিলেন, তো ন্যাচারালি ডক্টর বিমল কান্তি রায় সে কারণের জন্য আমরা বলি। আর তার সাথে সাথে তারপরেই আমি শিখতে শুরু করি সোমনাথ নন্দী অর্থাৎ লাটুদা, ঠিক আছে। মনতোষ চ্যাটার্জির কাছে কিছুদিন শিখি। গোবিন্দ বসু, পণ্ডিত গোবিন্দ বসু আমার একজন গুরু, ঠিক আছে। তার গোবিন্দ বসুর কাছে শিখেছো? এখনো পকেটে ওনার ছবি নিয়েই ঘুরি আমি, ঠিক আছে। বর্তমানে আমি আবার বিষ্ণুপুরে মধ্যখানে দিলীপ দার কাছে যাচ্ছিলাম, কিন্তু মায়ের অসুস্থতা। দিলীপ মুখার্জি আমাদের দুর্গাপুরের একজন মানে খুবই আমাদের দিলীপ দা আমাদের কাছে বিরাট বড় একটা জায়গা। তো এরকম প্রচুর মানে ভালো ভালো মানুষদের, ভালো ভালো বিখ্যাত মানুষদের সহচর্য আমি পেয়েছি। এখন দুর্গাপুরে কিন্তু যেহেতু তালবাদ দিয়ে আমরা ওরকম ভাবে যাচ্ছিলাম না, শুরু করবো তবলা দিয়েই আসলাম। তো তবলার চর্চা কিরকম হচ্ছে, যেমন সদাদা সৌমিত্রজিৎ চ্যাটার্জি মানে আমাদের দুর্গাপুরকে একটা নাম দিয়েছে, আমাদের বিদেশের মাটিতেও, কলকাতার বুকে তো বটেই, কলকাতায় শুধু কাঁপিয়ে যাবে তা তো নয়, দুর্গাপুরও কিন্তু কলকাতাকে দেখাচ্ছে যে আমরাও পারি কিছু। যেমন পিনাকি চক্রবর্তী খুব ভালো বাজাচ্ছে। তবলার সাথে সাথে অন্য তালবাদ্য যদি আমরা ধরি, ধরো পাখোয়াজ, ধরো খোল, এগুলো চর্চা না। খোল অ্যাজ সাচ কিন্তু খোল এখানে শেখানো হয় না। খোল সবাই বাজায় কিরকম ভাবে, সঙ্গত হিসেবে বাজায়। ছোট ছোট খোল তবলা পাওয়া যায়, কেউ কেউ যেমন এখনো শ্যামলদা মানে রুমাদির যিনি হাজব্যান্ড শ্যামল দাস, উনি এখনো খোল বাজাচ্ছেন। কিন্তু আমরা যারা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে তবলা বাজাই খোলটা, সেটা কিন্তু খোল তবলার মতন পাওয়া যায়, সেটা দিয়ে আমরা খোলটা। ঢোল অনেকেই বাজায়, ঢোলটা বাজায়। আচ্ছা, ঢোলটা মানে দুদিকেই কাজে লাগে। আমি দেখেছি একটু ইউরোপিয়ান স্টাইলের অর্কেস্ট্রা যারা বাজায় সেখানে ঢোল বাজায়, আবার তোমাদের যে এই ধরনের আধুনিক বাংলা গানে ঢোল বাজবে। এখনকার একদম যে হাল হাকিকতে যে আমাদের তবলা, খোল, ঢোল এটা কমন, কারণ রিদিমের সেকশনের মধ্যে এটা আসবে। পাখোয়াজের চল তেমন নেই। পাখোয়াজটা একটু ডিফারেন্ট, কারণ পাখোয়াজ নয় কর্ণাটকী সঙ্গীতে, শাস্ত্রীয় সঙ্গীতে এই জায়গাতে যেমন বাজে, আর কিছু কিছু রবীন্দ্রনাথের গানে কিছু কিছু ক্ষেত্রে পাখোয়াজ বাজে। পাখোয়াজকে এখানে দেখানোর মতন, কারণ ভরতনাট্যম এখানে বাজিয়ে করে না, কারণ সবাই কিন্তু এখন ওই অডিও বাজিয়ে ভরতনাট্যম করে। এটা তো একটা নতুন, তুমি বলছিলে টেকনিক্যাল যেমন তানপুরা, এখন দেখবে না যে তানপুরা বাজিয়ে কেউ গান গাইছে, এখন কিন্তু ওই ম্যানুয়াল তানপুরা, এই একটা ইয়ে নিয়ে নিচ্ছে, ইলেকট্রনিক তানপুরা নিয়ে বাজিয়ে সে গান। আমাদের হাতে সময় খুব কমে যাচ্ছে জানো, তোমাকে আরেকদিন ডাকতে হবে বিথিন, আমার মনে হচ্ছে। মানে আমার অনেক কিছু জানা হলো না, কিন্তু অন্য একটা বিষয় আজকে তোমাকে জানতে চাই। আমরা যন্ত্রসঙ্গীতের কথা বলছিলাম, যে যন্ত্রসঙ্গীত নানা রকমের হয়, নানা রকম আছে। ওই যে বলছিল এটা ওই তালবাদ্য ইত্যাদি নানা রকম, হ্যাঁ, বাঁশি আরেক রকম। একটা অন্য বিভাজনও আছে যন্ত্রসঙ্গীতের, সেটা হচ্ছে সঙ্গতকারী। যেমন বলছিলাম যে এসরাজটা সঙ্গতের কিনা, তবলা প্রধানত যদি তবলা একক বাদ্য আমরা শুনেছি ঠিকই, কিন্তু প্রধানত সঙ্গত বাদ্য। এরকম কিছু কিছু সঙ্গত বাদ্য আছে। এখন তো যে তোমরা যেটাকে কিবোর্ড বলো, আমাদের কেসিও, সেটা ওই সঙ্গত বাদ্য। এই যে সঙ্গত বাদ্য যারা শিখছেন, তুমি নিজেও তবলা বাজাও, আমি বলছি যে এই যে শিল্পীরা, প্রধান শিল্পী একজন গান গাইবেন, তার সঙ্গে সঙ্গত শিল্পী 2 জন 3 জন 4 জন, নানা রকম, সবগুলো জানি না। আগে কিছু বিলিতি ম্যারাকাসও ছিল, কিছু করতালও ছিল, নানা রকম আছে। হ্যাঁ, আমি তো হেমন্ত মুখার্জির গানে করতাল শুনেছি, খালি রবীন্দ্রসঙ্গীতে না, এমনিতেও। যাই হোক, পারকাশন যেটাকে বলা হয়, আমাদের মন্টু বাজায়, মন্টুদা বাজাচ্ছে, চণ্ডীদা বাজাচ্ছে, মন্টু বাজাচ্ছে। তো আমি বলছি যেটা এই যে সঙ্গত শিল্পী,
দেখো কোনো কণ্ঠশিল্পী সঙ্গীত শিল্পী সেটা তো চলবে না, না শুধু হারমোনিয়াম। এমনও কণ্ঠশিল্পী দেখেছি যে হারমোনিয়ামের সঙ্গত নিচ্ছেন, মানে নিজে হারমোনিয়াম বাজাচ্ছেন, এরকম আছেন অনেকেই। তো এই যে সঙ্গীত শিল্পী আর আমি মূল শিল্পী বলছি, প্রধান শিল্পী আমরা কণ্ঠশিল্পী, এই আন্তঃসম্পর্কটা কিরকম হয়, একটু জটিল না? আমি বলি দেখো, আগেকার না দুটো নিয়ম ছিল। একটা হচ্ছে, যেমন আমি যদি তবলার সেকশনে আসি, যেমন তবলা, একজন যে তবলা শিক্ষক তিনি কিন্তু তবলা শেখাবেন, আর আরেকটা ভাবে রিক্রুটমেন্ট হতো, সেটা হচ্ছে অ্যাকম্প্যানিস্ট হিসেবে। অ্যাকম্প্যানিস্ট, ঠিক আছে? অ্যাকম্প্যানিমেন্ট আর সোলো তবলা পারফরমেন্স করা, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাকম্প্যানিমেন্ট মানে হচ্ছে আমি যাকে, যেটা মূল, অর্থাৎ কেউ যদি সঙ্গীত শিল্পী হয় তার সঙ্গে সঙ্গে যাওয়াটা হচ্ছে অ্যাকম্প্যানিমেন্ট, মানে আমি তার সাথে সাথে যাচ্ছি, তাকে ছাপিয়ে যাচ্ছি না। কিন্তু বর্তমানে কিন্তু সবাই তো শিল্পী আমরা, তো ন্যাচারালি আমি ভাবছি আমারটা একটু ভালো শোনা যাক, সেটা অ্যাকম্প্যানিমেন্ট হচ্ছে না। অ্যাকম্প্যানিমেন্ট মানে হচ্ছে যে প্রধান, তাকে আমি আরো বেশি গ্লোরি কি করে করব, তাকে বেশ গর্জাস কি করে তৈরি করব, অর্থাৎ ভরাট কি করে করব। এটা বললে আমাদের সময় এত তাড়াতাড়ি কমে যাচ্ছে, আর এত বিষয় আমি বলছি বিষয় এই জায়গাটা আরেকটু পরিষ্কার করতে। ধরো আমি দেখেছি তোর কেউ সেতার বাজাচ্ছেন, কথা রবি শঙ্করের মধ্যে একদম, তার সাথে তবলা বাজাচ্ছেন, একদম কিরম চলেই হোক, জাকির হোসেন, দুজন আবার পরস্পরের সওয়াল জবাব হয়, মানে এর দেওয়ার পরে একদম। ওই যে তুমি বলে না যে আমারটা আসল যিনি শিল্পী তার চেয়েও আমি কি এগিয়ে যাই কিনা, এই একটা প্রবণতা, এটা পারস্পরিক একটা সম্পর্কের থেকেও হয়, আবার একজন আরেকজনকে একটু বোঝানোর জন্য যে আমি কিছু কম নাই তোমার চেয়ে, এরকম। হ্যাঁ, না এইটা আগেকার দিনে এটা হতো না। আগেকার দিনে যেটা হতো সেটা যদি এরকম কিছু হতো যে একজন তবলা বাদক তিনি যদি সেতার বাদন যে শিল্পী তাকে যদি ওভারটেক করতেন, তিনি কিন্তু তার রিভেঞ্জ নিতেন ওখানে বসে। ঠিক আছে? এখন না বোঝাপড়ার ব্যাপারটা ঠিক নেই। এখন কিরকম হয়ে গেছে, একটা জিনিসকে বুঝতেই হবে, অ্যাকম্প্যানিমেন্ট মানে হচ্ছে আমি কাউকে ছাপিয়ে যাব না, আমি তার সাথে যাব এবং যেন সেই গানটাকে যেন আমি আরো বেশি শ্রুতিমধুর করতে পারি। ঠিক আছে? এইটা আরেকটাখানি বলো, আমাদের হাতে আর 2-3 মিনিট সময় আছে বিতিন। সেটা হচ্ছে যে দুর্গাপুরে এখন যারা কণ্ঠশিল্পী, নামী কণ্ঠশিল্পী, মানে আমরা পরিচিত জানি দুর্গাপুর বা দুর্গাপুরের বাইরে যারা অনুষ্ঠান পান করেন, তাদের সবার কি নিজস্ব সঙ্গীত শিল্পী থাকে, না আলাদা আলাদা অনেক সময় হয়ে যায়? প্রধানত দুর্গাপুরের যারা নাম করেছে, বাইরে গিয়ে গান বা বিভিন্ন রকমের তাদের পারফরমেন্স করে, তাদের নিজস্ব একটা টিম তৈরি থাকে। আচ্ছা, ঠিক আছে? আর এখন যারা বাইরে গিয়ে যারা বিভিন্ন রকম অনুষ্ঠান করে, হয়তো সেই টিমটাকে নিয়ে গেলে তারা সেই অনুপাতে সেরকম ভাবে তারা টাকা পয়সাটা পাবে না, তখন তাদের যারা যন্ত্রশিল্পী আছে তাদের সঙ্গে তারা। এখন আমি কোনো সময় ঠিক উদ্যোক্তা না, কিন্তু উদ্যোক্তার সঙ্গে থাকতে গিয়ে দেখেছি কোনো কণ্ঠশিল্পীকে বলার সময় টাকা পয়সা কি লাগবে, তিনি বলেন আমার তো তেমন কিছু ব্যাপার না, কিন্তু ধরুন আমার সঙ্গে আমার হেল্পিং হ্যান্ডস থাকবে, তাদের দিতে হবে এই এই যে বলেন, যতটা দেন কি ততটা। ব্যাপারটা হচ্ছে পুরোটাই সরাসরি প্রশ্ন, একদম একদম পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে সে কত টাকার উপরে তার ডিলসটাকে তৈরি করেছে। ঠিক আছে? এবং সে তার যে টিমটাকে তারা তৈরি করেছে, সেই টিমের অনুযায়ী তাদের প্রত্যেকের পারিশ্রমিক সে কিরকম ভাবে নির্ধারণ করে, সেটা কিন্তু একটা টিম বা একটা, এখন যেমন যারা অর্কেস্ট্রেশন করছে তারা নিজেদের একটা ব্যান্ড করে নিয়েছে, এখন যে ব্যান্ডের নামটা খুব আসে, এই ব্যান্ড ওই ব্যান্ড বলে আসে না, অ্যাকচুয়ালি প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা। কিন্তু আমাদের হাতে আর 1 মিনিট মাত্র সময় আছে। তুমি তো কণ্ঠশিল্পী হলে বলতাম যে একটুখানি গান গাও, একটা তবলার বল দিয়ে শেষ করি। হ্যাঁ, তবলার বলতে শেষ করা যেতেই পারে, তবলার মাত্র কয়েক সেকেন্ড সময় আছে। তবলার বল তো অনেক রকমের হয়, তোমার পছন্দ মতো একটা তবলার বল দাও। ধাতের কেটে ধাতের কেটে ধেনা, ধাতের কেটে ধাতের কেটে ধেনা, তাতের কেটে তেনা, ধাতের কেটে ধেনা দা। আরেকটা ধি ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি না, ধাতেটে ধাদা ধাদা তাতা, তাতেটে তাতা তাতা তাতা, ধাতেটে ধা, ধাতেটে ধা, ধাতেটে ধা, ধাতেটে ধা ধা। চমৎকার। আমরা এতক্ষণ আপনার প্রিয় দর্শকরা দেখছিলেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আমাদের অতিথি ছিলেন বিথিন রায়। অনেক কথা বাকি থেকে গেল, তো বিথিন আবার সময় করে একদিন সময় দাও আমাকে, আরও অনেক কথা আমি জানতে বুঝতে চাই, কিরম ছিল দুর্গাপুর, কিরম হচ্ছে যন্ত্রসঙ্গীত চর্চা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিথিন, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।